দেশের বিভিন্ন অস্থিরতা ও যান্ত্রিক কর্মজীবনের মাঝে একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। স্কুল বন্ধু মাসুম, মিজান ও আমি তিনজন মিলে কথায় কথায় ঠিক করলাম কোথাও থেকে একটু ঘুরে আসলে মন্দ হয় না। বাস আর কি। পরের দিন মাওয়াঘাট পদ্মা নদীর অথই ঢেউয়ে একটু হাবুডুবু খেয়ে আসি, সাথে পদ্মার ইলিশ। সেই যাত্রার আমাদের ড্রাইভার আদ্যপ্রান্ত সাহেব, তোমাদের সাথে ভাইয়ের শেয়ার নাম? করলাম আমার এবং নাম শাহাদাত আবেদিন। হ্যাঁ, গ্রামের বাড়ি বরিশাল জেলা। আমার দেশি লোক তো, মূলবাসী লোক। মগবাড়িও বরিশাল। 26 সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে। বাইরে আমাদের একজন নারী সেনাবাহিনীর কর্মকর্তা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের একটা ব্যাগ নিয়ে। তোর বাপ পাশে দেখ, তোর বাইরে দেখ। আমরা গর্বিত। হচ্ছে আর্মি হেডকোয়ার্টার, আর আর্মি হেডকোয়ার্টারের পরেরটাই হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ, আমার অফিস। এটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টার। এটা আর্মি হেডকোয়ার্টার। আর এই যে সশস্ত্র বাহিনী অফিস ও প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় পিছনের বিল্ডিংয়ের তিনতলা আমার অফিস। তাই প্রধান উপদেষ্টা আছে এখন? দেখা করে দেখতাম। আমরাই তো এখন শুরু করেছি ঘুরতে বুঝে যাই হোক, আমরা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সরাসরি বের হব। কোন জায়গায় বের হব? জাহাঙ্গীর গেট। কি সুন্দর, কি ভালো লাগে আসলে ক্যান্টনমেন্টের ভিতরটা আসলে। মনে হয় যে সারা বাংলাদেশটা যদি এরকম হতো, সবাই ট্রাফিক রুলস মেনে চলতো, সবাই সবার বাসার সামনে এরকম ফুল গাছ লাগিয়ে রাখতো। সম্ভব, শুধু মুখে মুখে দেশপ্রেম, কাজের বেলায় নয়। সিএটি আমাদের মানে জেনারেল কেনাকাটায় ব্যবস্থা। সিএসডি মার্কেট জেনারেল কেনাকাটার জন্য ব্যবহৃত হয়। ওরা ফিরে ফিরে দেয় জেনারেল। এটা আসলে মিজানের নাম বলে যে কেউ চলে আসতে পারবেন এখানে। 10%, 12% অলরেডি ছাড় থাকে, সব আইটেম আছে, নাই এমন কোনো কিছু নেই। তো এই সার কি, মানে আমরা তো যাই ওখানে মার্কেট করতে হবে না? না, কার্ড আছে। ডিফেন্স পার্সন এটা কি সিরাজ খালেদা মেমোরিয়াল হাসপাতাল? সিরাজগঞ্জে হচ্ছে যে ফারুক খানের বাবা মার নামে করছে। ফারুক খানের বাবা মা। ফারুক খান ছিল না, এই যে মাসুদ বাড়িটা, এটা ফারুক খানের বাড়ি ছিল। এখন কর্নেল ফারুক বাণিজ্য মন্ত্রী ছিল সিরাজের সময় প্রথম পিরিয়ডে। এবং ভাই এখন সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 10 জন ধনের মধ্যে একজন। কি সামিট গ্রুপের? সামিট গ্রুপ। সামিট। হ্যাঁ। এই যে সামনে বিমান থেকে হচ্ছে আমাদের বিমান বাহিনী হেডকোয়ার্টার হচ্ছে। এটা হলো বিমান বাহিনীর হেডকোয়ার্টার, আমাদের বাংলাদেশের, আমাদের গর্ব। এই হেডকোয়ার্টারটা উপর থেকে দেখলে একটা ঈগল পাখির মতো। এটা হচ্ছে ঈগল পাখির ঠোঁট, এই যে নামাইছে না, ঠোঁট খুবই ক্লিয়ার বোঝা যায় যে এটা ঈগল পাখি। দেখো আকাশের দিকে তাকিয়ে, কি সুন্দর নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। অসম্ভব ভালো লাগছে। আসলে প্রকৃতির কারণেই পৃথিবীটা এত সুন্দর। এই প্রকৃতিকে আমরা যত দূর করে দিব তত আমরা অন্ধকারের দিকে ধাবিত হব। যদি প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে থাকো তবে প্রকৃতির মাঝেই তুমি খুঁজে পাবে এক অন্যরকম প্রশান্তি। বাংলার প্রকৃতির মধ্যে রয়েছে যেন মনোমুগ্ধকর ও মায়াবী স্বপ্নের এক রহস্য। বাংলার প্রতিটি স্থানে ও প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে সৌন্দর্যের এক গল্প। বাংলার ঘন সবুজের বনে সবুজ ময়ূর পঙ্খির মাঠে প্রকৃতি তার আপন সুরে নাচতে শুরু করে। তাই বাংলার প্রকৃতি আমাদের তার সৌন্দর্য ও ভালোবাসায় মনোমুগ্ধকর করে। पल गुजरता नहीं
যাতায়াত চলাচলে কত সুবিধা হতো। স্কুল লাইফের বন্ধুদের কখনো ইগনোর করো না। আমি যখন ফ্রাস্ট্রেশনে ভুগি, আমি যখন মনে করো অস্থিরতা মানে ফিল করি যে আমি অনেক অস্থির, আমার কোনো কিছু ভাল লাগতেছে না, তাই আমাদের আসলে কর্মব্যস্ত জীবনে তো সবসময় বন্ধুদেরকে সময় দেওয়া সম্ভব না। প্রফেশনাল লাইফ লিড করতেই হবে, কারণ অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, সব কিছু করে আসলে একদিন, দুদিন, 30 দিন, 2 মাস, 6 মাস যাওয়ার পর মনটা এমনিই অস্থির হয়ে যায়, আসলে একঘেয়েমি লাগে। তখন যদি একটু বন্ধুদের সাথে কোথাও ঘুরে আসা যায়, দূরে কোথাও, এই কোলাহলের শহর ছেড়ে আশেপাশে কোনো একটা প্রকৃতির মাঝে যদি যাওয়া যায়, অনেকটা রিফ্রেশ লাগে। অবশ্যই তোমরা ট্রাই করবে, চেষ্টা করবে কিছুটা সময় হলেও বন্ধুদের সাথে কাটাতে। আসলে এখনকার সময় দেখি না, এই শুনি যে ও ধুম করে স্ট্রোক করে মারা গেছে, ওর এই সমস্যা, ওর এই সমস্যা। এত সমস্যা কেন? আমরা আসলে মেন্টালি যে রিল্যাক্স, মেন্টালি যে মানে মেন্টাল হেলথের প্রতি আমরা সচেতন না। তাই সময় পেলে যেও, আশেপাশে যেখানেই পারো একটু গ্রামে হাঁটতে চলে যেও। আসলে গ্রামের সেই সবুজ ঘাস, ধান ক্ষেত, তার মাঝেও একটা অন্যরকম ফিলিং, যখন একটা সুন্দর বাতাস ধান ক্ষেতের উপর দিয়ে ধান গাছগুলি নড়তে 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 আসবে, একটা ঝি 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 শব্দ, সেই শব্দ সহ বাতাসটা যখন তোমার চোখে মুখে লাগবে, ওফ কি শান্তি। পাগলের মতো বলে যাচ্ছি, ডন্ট মাইন্ড, কারণ এটা বলারই জায়গা, প্ল্যাটফর্মটাই বলার। সবার অনুভূতি, সবার মধ্যে এরকম একটা মন আছে, হয়তোবা আমরা এই যান্ত্রিকতা প্রফেশনাল লাইফে ওই মনটাকে চাইপে চুইপে মনে করো ভিতরে রেখে দিছি, বাইরে হতে দেই। কারণ সন্তানদের কাছে বাবার মতো থাকতে হবে, স্ত্রীর কাছে স্বামীর মতো থাকতে হবে, বাবা মার কাছে সন্তানের মতো দায়িত্ব থাকতে হবে, দায়িত্ববান সন্তান, সমাজের কাছে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে থাকতে হবে। সবকিছু মিলাইও তো একটা মন আছে, সেই ছোট্টবেলার ছোট্ট মনটা, ছোট্ট আমিটা, ছোট্ট আমিটা আসলে বয়সের সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়। এখন বলা যাক আজকের আমাদের মহা পদ্মা নদীর ঘাট পর্যন্ত সফরের সারসংক্ষেপ। বন্ধু মাসুম সকাল 8:30 বাসা থেকে তার হামসাফার বাইক নিয়ে যাত্রা শুরু করে। 9:20 আমাকে আমার ডরমেটরি থেকে পিক করে। দুজনে দুটো রং চা খেয়ে ইসিবি চত্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। কথা ছিল 10:30 মধ্যে ইসিবি চত্বরে থাকার, কিন্তু ছুটির দিন একটু আলসেমি করেই রওনা দিলাম। ঘন্টা দেড়েকেই বাইকে 70-80 কিলোমিটার গতিতে আমরা 11:20 ইসিবি চত্বরে পৌঁছে যাই। 11:30 ইসিবি চত্বর থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। ঘন্টা দুয়ের মধ্যেই আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। আমরা এলিয়ান 2013 মডেলের একটি গাড়ি 3500 টাকায় সারাদিনের জন্য ভাড়া করেছি। তোমরা চাইলে বাসেও আসতে পারো। ঢাকা গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন সহ অনেক পরিবহন রয়েছে। এছাড়াও মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহন মাওয়াঘাটের পথে প্রতিদিন যাওয়া আসা করে। কি অপরূপ! পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলার দীর্ঘতম একটি নদী। এর দৈর্ঘ্য 341 কিলোমিটার। এই নদীকে নিয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক সাহিত্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এই নদীর তীরের মানুষের জীবন জীবিকা নিয়ে লেখা এই উপন্যাসটি।
जितनी भी दफा देखूं तुझे मेरा जी भरता नहीं जब से तेरा रंग चढ़ा कोई और रंग चढ़ता এই সেই আমাদের পদ্মা সেতু। পদ্মা বহুমুখী সেতু এই পদ্মা নদীর উপরেই অবস্থিত, যার মাধ্যমে দক্ষিণ ও পশ্চিমবঙ্গের সাথে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হয়েছে। 2022 সালে 25শে জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টোল প্রদান করে সেতুটি উদ্বোধন করেন। এটির নির্মাণ ব্যয় হয়েছিল 30,193 কোটি 39 লক্ষ টাকা। এই ব্রিজের নিচ থেকে এর সৌন্দর্য তোমাদের নিঃসন্দেহে মুগ্ধ করবে। সময় পেলে অবশ্যই একবার এসো। पल गुजरता नहीं बिन तेरे पल गुजरता नहीं पल गुजरता नहीं बिन तेरे अब तेरे बिन तू ही तू मुझ में अब हो रात दिन तेरी चाहत का ऐसा हुआ है असर जहाँ देखूं मैं तू आए नजर मैं खुद में नहीं हूँ तुझ में कहीं देखा बरसों से जिसे तू ख्वाब वही मैं खुद में नहीं। নদীর অপরূপ সৌন্দর্য, ঢেউয়ের খেলা এবং বিস্তীর্ণ নীল আকাশ দেখতে দেখতে 1 ঘন্টা কখন যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। জনপ্রতি 100 টাকা ভাড়ায় আমরা পদ্মা নদীর অসাধারণ ভ্রমণ মনে রাখার মতো। এই পর্ব এতটুকুই। দ্বিতীয় পর্বে নিয়ে আসছি সরষে ইলিশ ভাজা। মাছটা কিন্তু নিজেরা চয়েস করে কিনবো, পছন্দ করে কিনবো। সো দ্বিতীয় পর্বে তোমরা আমাদের সাথে থেকো এবং মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী দেশি মাছের বাজার অবশ্যই দেখো।